এখানে ইউরোপের যে বিষয়টা তারা সবসময় আধ্যাত্মিক সত্তার প্রতি জুলুম করেছে, নিজেদের আত্মিক সত্তার প্রতি জুলুম করেছে, মানে খুবই ম্যাটেরিয়ালিস্টিক তাদের ইয়া। এবং এটা সকল কালে। আমরা যে ইউরোপের ঐতিহাসিক যে কালখণ্ডগুলোর সাথে পরিচিত, তারা কখনো সৃষ্টি জগতের বাইরে গিয়ে যে স্রষ্টার প্রয়োজনীয়তা, স্রষ্টার উপস্থিতি, স্রষ্টার সক্রিয়তা এবং স্রষ্টার কাজ, এই জিনিসগুলোকে সত্যস্বরূপে কখনো আবিষ্কার করতে পারেনি। আচ্ছা, ফলে আমি আমার আত্মাকে কি দিয়ে ব্যাখ্যা করব? আমি তো বস্তুবাদী হই। আমি আমার আত্মার দাবিগুলোকে কিভাবে জীবনের মধ্যে অ্যাপ্লাই করব? ফলে আপনি দেখবেন রাসেল কি বলছেন? রাসেল বলছেন যে আত্মা হচ্ছে একটা কল্পনা। আবার কান্ট কি বলছেন? কান্ট আত্মাকে মানে উপেক্ষা করছেন, আত্মাকে মানুষের মানে দৈহিক যে উপাদানগুলোর একটা মিশ্র অনুভূতি বলছেন। এর মানে হচ্ছে ইউরোপীয় দর্শনের গোটা ব্যাপারটা হচ্ছে যে আত্মাকে আবিষ্কার করতে না পারার ফলশ্রুতিতে তাদের মধ্যে যে জ্ঞানগত যে চাঞ্চল্য এবং অস্থিরতা, এই অস্থিরতাকে প্রশমনের জন্য নানা ধরনের যুক্তি বিনির্মাণের চেষ্টা। ফলে তাদের আত্মাটা যুক্তিতে পাওয়া যায়, সারবস্তুর মধ্যে পাওয়া যায় না। তাদের আত্মাটা দার্শনিকদের চিন্তা শৃঙ্খলার মধ্যে হাজির হয়, সে জীবন্ত সত্তা হয়ে হাজির হয় না। এমন অবস্থায় একটা ভ্যাকুয়ামই বলা যায়। হ্যাঁ, এরকম ব্যাপারটা হয়েছে। তাহলে এখানে কে সমাধান দিতে পারতো? রিলিজিয়ন পারতো। এবং আপনার যেমন আমি আমার সত্তার অনেক কিছুকেই আমি আবিষ্কার করতে পারি না, আমি মানে মহাকাশ যান প্রেরণ করতে পারি, কিন্তু আমার সবচেয়ে নিকটবর্তী যে আমার আত্মা, সেই আত্মাটাকে আমি ব্যাখ্যা করতে পারি। এখন পর্যন্ত কোনো দার্শনিক বলতে পারবেন না যে আত্মার ব্যাখ্যা শেষ হয়ে গেছে, সোল কি জিনিস এটা ব্যাখ্যা শেষ হয়ে গেছে, বলতে পারবেন না। কিন্তু এটা তো কেউ স্বীকার করতে পারবে না যে আমাকে পরিচালিত করছে আমার আত্মা। আচ্ছা, আমার মাইন্ড, আমার মন দ্বারাই তো আমাকে কেউ আহত করেনি, কিন্তু আমি অসুস্থ। মনের দ্বারাই তো আমি আহত হয়েছি। আমাদের একটা ছেলে পা কেটে গেছে, সে বলছে আরেকবার আমি নামবো। এই শক্তিটা সে কোত্থেকে পাচ্ছে? মন থেকে পাচ্ছে। এই মাইন্ড জিনিসটাকে ব্যাখ্যা করতে পারছে না। কত ধরনের যে ব্যাখ্যা, কেউ যদি ইউরোপীয় দর্শনের মধ্যে এই ব্যাখ্যাগুলোর মুখোমুখি হয়, তাহলে সমস্ত ব্যাখ্যা তার সামনে হাজির হওয়ার পরে সে পাগল হয়ে যেতে পারে, এরকম একটা অবস্থা। মানে সে সত্যে উপনীত হচ্ছে না, এরকম একটা ব্যাপার। সে কোন দিকে যাবে? সব দিকে যুক্তি তাকে হাতছানি দিয়ে ডাকছে, প্রতিটি দিকে এই যুক্তি সেই যুক্তি, সে আসলে কোথায় যাবে? তো এই যে যুক্তির হাতে সত্যকে সঁপে দেওয়া, যুক্তির তো একটা সীমাবদ্ধতা আছে। এই জায়গায় আমার মধ্যে নিহিত এই সত্তাগুলোর সার সত্য, যেখানে আমি আবিষ্কার করতে পারছি না, কিন্তু প্রতিনিয়ত তার সাথে আমাকে এঙ্গেজমেন্টের মধ্য দিয়ে জীবনযাপন করতে হচ্ছে। ফলে আমি তার সাথে কি আচরণ করবো, অর্থাৎ আমি আমার সাথে কিভাবে আচরণ করবো, আমার কোন সত্তার সাথে আমি কি আচরণ করবো, আমার খোদার সাথে কি আচরণ করবো, আমার জৈবিক সত্তার সাথে কি আচরণ করবো, আমার দৃষ্টির সাথে কি আচরণ করবো, এগুলোর এবং আমার মনের চাহিদার সাথে কি আচরণ করবো, কোন চাহিদাকে আমি কতটুকু সুবিধা দেবো, কোন চাহিদাকে আমি কতটুকু স্বাধীনতা দেবো, তাকে আমি কোথায় গিয়ে বলবো এবার থামো, কোথায় বলবো যে না এই চাহিদা পূরণ করতে হবে, এগুলোর তো একটা মানদণ্ড থাকতে হবে না? এখন এই মানদণ্ডটা কে দিতে পারতো? অবশ্যই তারা বলছেন যুক্তি দেবে। যুক্তি কিভাবে দেবে? যুক্তি তো আমার নির্মাণ। যে আমি জানি না আমার মন কি, যে আমি জানি না আমার আত্মা কি, যে আমি জানি না আমার গতকালকে ভুলে যাই, যে আমি আমার আগামীকাল জানি না, যে আমি আমার বর্তমান সম্পর্কে ভুল সিদ্ধান্ত নিই। ফলে এই পাখের মধ্যে তারা পড়ে গেল। ফলে সুখ জিনিসটা তো দেহের মধ্যে না, সুখ জিনিসটা তো আত্মার মধ্যে, মনের মধ্যে। প্রশান্তি জিনিসটা তো মনের মধ্যে। প্রশান্তি, সুখ ইত্যাদি অনুভূতির যে কেন্দ্রস্থল, এই কেন্দ্রস্থলকে যে চিনল না, সে প্রশান্তিকে কিভাবে উদযাপন করবে? ফলে আমি মনে করি যে ইউরোপীয় দর্শনের যে কাঠামো, যে যুক্তিবাদ, যে তাদের নেশা হলো, যুক্তিবাদের জাগরণ হলো, এই যে যুক্তিবাদের মধ্যেই এই সমস্যাটা নিহিত। যুক্তিবাদের মধ্যে এবং যুক্তিবাদের ভেতর থেকে যা বেরিয়ে এসেছে। যেমন ধরেন মানে অ্যারিস্টটল বলেছেন মানুষ এমন একটা প্রাণী যে যুক্তি দিতে পারে, কিন্তু আসলে এটা ভুল ছিল। মানুষ ছাড়া এমন বহু প্রাণী আছে যে যুক্তি দিতে পারে, বলে দিলেই সেটা তো আইন হচ্ছে না। তো এখন দর্শন এবং ল, লিগাল ইস্যুসগুলো এবং দার্শনিক ইস্যুসগুলো, এগুলো প্রচুর পরিমাণে কথার উপর কথা বলার বুনন করেছে, প্রচুর পরিমাণে। এবং এগুলো তো একাডেমিয়ায়, এগুলোই তো শিল্প সাহিত্যে মোরালিটির ডেফিনিশন অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল জিনিস। হ্যাঁ, এবং এগুলোই তো পাঠ্যপুস্তকে, এগুলোই তো নাটকে, সিনেমা, এগুলোই তো। কিন্তু এগুলো কি করছে? এগুলো আমার জাত দেখে তাকে উজ্জীবিত করছে, তার চাহিদা জোগানোর চেষ্টা করছে। আমার জাত দেখে না তাকে উপেক্ষা করছে, অবজ্ঞা করছে, একপাশে ঠেলে দিচ্ছে। ফলে সে নিজের সাথে নিজের যে দ্বন্দ্ব, নিজের প্রথম সত্তার সাথে নিজের দ্বিতীয় সত্তার যে লড়াই, এই লড়াইয়ের মধ্যে সে প্রতিনিয়ত গণ্যমান। এই কারণে আপনি দেখবেন ইউরোপের সবচেয়ে সুবিধাভোগী যে জনগোষ্ঠী, ওই জনগোষ্ঠীর মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। এবং এখন আমরা এখানেও পাচ্ছি, আমাদের দেশেও যত ওয়েস্টের দিকে যাচ্ছে, ফ্রাস্ট্রেশন, সুইসাইড। এখন আমরা বলছি